তো এখন আমরা পুরোপুরি ইলেকট্রন বিন্যাস সম্পর্কে আলোচনা করব, আর আমরা দেখি যে ইলেকট্রন বিন্যাসটা আসলে কি। তো নাম শুনেতেই বোঝা যাচ্ছে ইলেকট্রন বিন্যাস মানে সাজানো ব্যবস্থা। কার সাজানো ব্যবস্থা? ইলেকট্রনের সাজানো ব্যবস্থা। তো ধরো তোমার কাছে কি দেওয়া আছে, একটা পরমাণু দেওয়া আছে, এটা হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস, ঠিক আছে। এই পজিটিভটা হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস, তার চারপাশে কি থাকবে? শক্তি স্তর থাকবে। তো এখানে শক্তি স্তর থাকবে, এটা মনে করো প্রথম শক্তি স্তর, আর এটা মনে করো দ্বিতীয় শক্তি স্তর, আর এটা হচ্ছে তৃতীয় শক্তি স্তর, আর এটা মনে করো চতুর্থ শক্তি স্তর এখানের মধ্যে। এখন আমরা এতদিন যা পড়ছিলাম বোর মডেল বলি, তো ওখানের মধ্যে আমরা কি পড়তাম যে পরমাণুগুলো কোথায় থাকে? এই যে শক্তি স্তরে থাকে। প্রথম শক্তি স্তরে 2টা থাকে, দ্বিতীয় শক্তি স্তরে 8টা থাকে, 1 2 3 4 5 6 7 8। তারপর শক্তি স্তরে কয়টা থাকে? 18টা থাকে। তো এখানে 18টা আমরা পরে দিব, আমাদের আপাতত দেওয়ার দরকার নেই। তো আমরা এগুলো জানি যে এখানের মধ্যে কিভাবে ইলেকট্রনগুলো থাকে। তো আমরা এতদিন জানতাম যে ইলেকট্রন কোথায় থাকে? প্রধান শক্তি স্তর। এগুলোকে আমরা বলি প্রধান শক্তি স্তর। যেগুলো এখানে দেখতে পাচ্ছ এই সবগুলো কি এক একটা প্রধান শক্তি স্তর। এগুলো হচ্ছে প্রধান শক্তি স্তর, প্রধান শক্তি স্তর। আর এই প্রধান শক্তি স্তরকে আমরা কি দ্বারা প্রকাশ করি? n দ্বারা। তো n এর মান যখন 1 তখন এই 1 নম্বর শক্তি স্তরটা মিন করে, n এর মান যখন 2 তখন 2 নম্বর শক্তি স্তরটা মিন করে, n এর মান যখন 3 তখন 3 নম্বর শক্তি স্তর, আর n এর মান যখন 4 তখন কোন নম্বর শক্তি স্তর? এই 4 নম্বর শক্তি স্তরটা মিন করে। আর যদি 5 হয় তাহলে 5 নম্বরটা, 6 হলে 6 নম্বর শক্তি স্তর মিন করে। এগুলো হচ্ছে যে কি, যে এই আমরা প্রধান শক্তি স্তর জানি। এখন আমরা এতদিন যা পড়ে আসছিলাম যে প্রধান শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে? প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 8টা, তৃতীয় শক্তি স্তরে 18টা, তার চতুর্থ শক্তি স্তরে কয়টা থাকবে? 32টা থাকবে। এখন এটা আমরা কিভাবে করতাম? আমরা এই যে এই সূত্রের সাহায্যে করতাম, 2n²। এটা হচ্ছে যে কি, প্রধান শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা মিন করে। প্রধান শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা। তাহলে প্রধান শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা আমরা কোন সূত্রের সাহায্যে দেখব? 2n² এর সাহায্যে। এবং n এর মান যদি এখানের মধ্যে 1 হয় তাহলে প্রধান শক্তি স্তরে কত আসবে? 2 × 1, n এর মান 1 বসাই দিচ্ছি, আর এখানে হোল স্কয়ার, তাহলে 2 একে এখানে 2 আসবে। n এর মান যদি এখানের মধ্যে 2 হয় তাহলে আমি যদি 2n² এই সূত্রটা ইউজ করি তাহলে এখানে n এর মান কত বসবে? 2 বসবে উপরে স্কয়ার, আর এখান থেকে আসবে 4, 4 দ্বিগুণে 8। যদি n এর মান এখানের মধ্যে 3 হয় তাহলে এখানে কত আসবে? 2n²। এই সূত্র ব্যবহার করলে কত হবে? 2, n এর মান 3, আর 3 উপরে স্কয়ার করে দিলে এখানে আসবে 9, আর 2 গুণ করে দিলে কত হবে? 9 দ্বিগুণে 18। সিমিলারলি আমরা 4 নম্বরটাও বের করতে পারবো, 5 নম্বরটাও বের করতে পারবো। এই যে আমাদের কাছে ইলেকট্রন বিন্যাস ছিল, এগুলো আমরা এর থেকে পড়ে আসছিলাম। এটা হচ্ছে প্রধান শক্তি স্তরের জন্য আমরা হিসাব করতাম। বাট ইলেকট্রনগুলো প্রধান শক্তি স্তরে থাকে না, ইলেকট্রন থাকে উপশক্তি স্তরে। কারণ আবার পরে যখন ইন্টার উঠবে, এইচএসসিতে উঠবে, তখন দেখবে যে ইলেকট্রন উপশক্তি স্তরে থাকে না, অরবিটালে থাকে। যাই হোক, আমরা স্টেপ বাই স্টেপ আগাতে থাকবো, আমরা ভুলও শিখবো, ভুল থেকে আস্তে আস্তে আমাদের ফুলের মতো জীবন গড়ে তুলবো। তো এখন এতদিন পড়ছিলাম ইলেকট্রন কোথায় থাকে, তাহলে প্রধান শক্তি স্তরে। বাট এখন শিখবো ইলেকট্রন থাকে উপশক্তি স্তরে। ইলেকট্রন কোথায় থাকে? তাহলে ইলেকট্রন উপশক্তি স্তরে থাকে। এখন উপশক্তি স্তর আবার কি, আমরা আস্তে ধীরে এখন দেখবো। আস্তে ধীরে উপশক্তি স্তর মানে কি। ইলেকট্রন উপশক্তি স্তরে থাকে, পরে এইচএসসিতে গিয়ে দেখবো যে ইলেকট্রন অরবিটালে থাকে। ঠিক আছে, তো এরকম চলতে থাকবে, সমস্যা নেই। তো এখন কথা হচ্ছে যে কি, যে ইলেকট্রন যদি উপশক্তি স্তরে থাকে, এই উপশক্তি স্তরগুলি বা কি মিন করে সেটা আমরা এখন দেখবো। তো এখন এদিকে দেখো, মনে করো তোমার কাছে কি দেওয়া আছে, এটা হচ্ছে তোমার কাছে নিউক্লিয়াস। ঠিক আছে, এটা নিউক্লিয়াস। আর এই নিউক্লিয়াসের এটা হচ্ছে প্রথম শক্তি স্তর না। এই প্রথম শক্তি স্তরটা আসলে একটা উপস্তর দিয়ে তৈরি হয়। এই উপস্তরটা আমরা নাম কি দিব? এই উপস্তরটার নাম হচ্ছে এখানের মধ্যে S। তো এটা যেহেতু প্রধান শক্তি স্তর, এর চারপাশে, আর পরমাণু তো 2D না, পরমাণু 3D। এর চারপাশে দেখবে একটা গোলক থাকবে, কি থাকবে? একটা ফুটবল থাকবে। আর ওই যে এটাকে আমরা বলি প্রধান শক্তি স্তরের উপস্তর। তো 1 নম্বর শক্তি স্তর যেটা, এই যে আমরা যে 1 নম্বর শক্তি স্তর বলে জানি, এটা আসলে কোনটা? এই S উপস্তরটা। একটা উপস্তর দিয়ে এই প্রধান শক্তি স্তরটা তৈরি হয়। যখন তুমি 2 নম্বর শক্তি স্তরে যাবা, মনে করো তোমার কাছে কি এখানের মধ্যে, তোমার কাছে মনে করো এটা হচ্ছে তোমার কাছে নিউক্লিয়াস। এখন তুমি কি কাজ করলা? এই 1 নম্বর শক্তি স্তর বাদ দিয়ে তুমি কয় নম্বর শক্তি স্তরে গেলা? মনে করো এই 2 নম্বর শক্তি স্তরে তুমি গেলা। এখানের মধ্যে এই 2 নম্বর শক্তি স্তর, এই 2 নম্বর শক্তি স্তর যেটা, এটা আসলে 2টা উপস্তর দিয়ে তৈরি হয়। তোমার কাছে কি হবে এখানের মধ্যে? প্রথমে তুমি দেখবা যে এখানে কি আছে, একটা তোমার কাছে এরকম বৃত্তাকার একটা অংশ আছে। বৃত্তাকার বলবো না, এটা হচ্ছে গোলক টাইপের।
একটা গোলক টাইপের একটা অংশ থাকবে, উপস্তর থাকবে, এটাকে আমরা এস নামে বলি। তাহলে গোলক টাইপের থাকলেই ওইটাকে আমরা কি নামে চিনবো, মানে ফুটবলের মতো যদি কোনো শক্তি উপশক্তি স্তর থাকে ওইটাকে আমরা এস নামে চিনি। তারপর তোমার কাছে এখানের মধ্যে শুধুমাত্র একটা উপস্তর থাকবে না, এখানে আরেকটা উপস্তর থাকবে যেটা হচ্ছে এরকম ডাম্বেল টাইপের। তোমার কাছে এরকম ডাম্বেল টাইপের উপস্তর থাকবে, ঠিক আছে, তোমার কাছে এরকম উপস্তর থাকবে। তাহলে এই যে গোলক টাইপের আর এই ডাম্বেল টাইপের এই দুইটা মিলিত হয়ে আমাদের 2 নম্বর শক্তি স্তরটা তৈরি হয়। যেমন মনে করো তোমার কাছে কি যে একটা রুম দেওয়া আছে, ঠিক আছে, ওই রুমের মধ্যে, মানে রুম না, আমরা ফ্ল্যাটের কথা চিন্তা করি, আবার লিটনের ফ্ল্যাট না, হ্যাঁ, ঢাকা লিটনের ফ্ল্যাট না। এই রুমের মধ্যে, এই ফ্ল্যাটের মধ্যে তোমার কাছে কয়টা থাকবে, রুম থাকবে। তোমার কাছে মনে করো এখানের মধ্যে 4টা রুম আছে, এই 4টা রুম নিয়ে একটা ফ্ল্যাট তৈরি হয় না? তো এখানের মধ্যে কি হয় যে এই যে আমরা দ্বিতীয় শক্তি স্তর বলে যেটাকে জানি, এখানের মধ্যে কয়টা উপস্তর থাকবে, 2টা উপস্তর থাকবে। একটা হচ্ছে গোলক টাইপের উপস্তর যেটাকে আমরা কি বলি, এস বলি। আরেকটা হচ্ছে তোমার কাছে এখানে এরকম ডাম্বেল টাইপের, কি টাইপের, এই যে ডাম্বেল, যে আমরা ব্যায়াম করি যে ওই ডাম্বেল, এটা ঠিক আছে, এই ডাম্বেলটাকে আমরা পি নামে চিনি। কি নামে? পি নামে চিনি। তাহলে 2 নম্বর শক্তি স্তরে কয়টা উপস্তর থাকতেছে, 2টা উপস্তর থাকতেছে, আর এই 2টা মিলিত হয়ে আমাদের 2 নম্বর শক্তি স্তরটা তৈরি। এখন যখন তুমি 3 নম্বর শক্তি স্তরে যাবা, মনে করো তোমার কাছে এটা হচ্ছে নিউক্লিয়াস, তার চারপাশে এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, আর প্রথম শক্তি স্তরের পরে কোন শক্তি স্তর থাকবে, দ্বিতীয় শক্তি স্তর, ঠিক আছে। দ্বিতীয় শক্তি স্তরের পরে তোমার কাছে এখানে কি থাকবে, মনে করো তোমার কাছে এই 3 নম্বর শক্তি স্তর, যেটা এটা হচ্ছে তোমার কাছে 3 নম্বর শক্তি স্তর। এই 3 নম্বর শক্তি স্তর যেটা, এটা 3টা উপস্তর দিয়ে তৈরি হয়। কারণ 3টা উপস্তর কি কি, তোমার কাছে প্রথমে একটা এরকম গোলক টাইপের অংশ থাকবে, ঠিক আছে, ফুটবলের মতো একটা অংশ থাকবে, ঠিক আছে। তারপর তোমার কাছে কি থাকবে, এরকম একটা সিঙ্গেল ডাম্বেল থাকবে। কি ডাম্বেল? সিঙ্গেল ডাম্বেল এরকম থাকবে। তো সিঙ্গেল ডাম্বেল মানে কি, যেটা গোলক টাইপের ওটাকে আমরা কি বলবো, গোলক টাইপের, যেটা মানে ফুটবল আকৃতি যেটা থাকবে, তো ফুটবল আকৃতিটাকে আমরা কি বলবো, এখানে এস বলবো। আর সিঙ্গেল ডাম্বেল যেটা, এটাকে আমরা পি বলবো। তারপর মনে করো তোমার কাছে কি চলে আসছে, এখানের মধ্যে একটা দেখবে যে ডাবল ডাম্বেল থাকবে। তোমার কাছে মনে করো এখানের মধ্যে যে ডাবল ডাম্বেল টাইপের একটা উপস্থিত থাকবে এরকম। মানে যে ডাবল ডাম্বেল টাইপের যেটা এখানের মধ্যে, এটাকে আমরা ডি বলে জানি। তাহলে 3 নম্বর শক্তি স্তরে কয়টা উপস্তর থাকে, 3টা উপস্তর থাকে। এই 3টা উপস্তর মিলিত হয়ে আমাদের 3 নম্বর শক্তি স্তরটা তৈরি হয়। সিমিলারলি 4 নম্বর শক্তি স্তরে 4টা উপস্তর থাকবে, একটা থাকবে এস, একটা থাকবে পি, একটা থাকবে ডি, একটা থাকবে এফ। তো এখন আমাদের এত ডিটেইলস ভিতরের দিকে ঢোকার দরকার নেই, আমরা এগুলো আরো ডিটেইলসে এইচএসসি গিয়ে শিখবো। এখানে আমাদের কাছে কি কি জানা দরকার, তাহলে আমরা এখন যদি আমরা দেখি, সামারি করি কি কি পাচ্ছি এখানে। এটা হচ্ছে নিউক্লিয়াস, প্রথম শক্তি, এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, এটা হচ্ছে তৃতীয় শক্তি স্তর, আর এটা হচ্ছে চতুর্থ শক্তি স্তর। প্রথম শক্তি স্তরের জন্য এই যে আমাদের কাছে প্রথম শক্তি স্তর যেটা, এটার জন্য আমরা এর মান কত ধরবো, 1। আর প্রথম শক্তি স্তরে কয়টা উপস্তর থাকবে, তাহলে উপস্তর এখানের মধ্যে থাকবে 1টি, ঠিক আছে। আর ওই উপস্তরটার নাম আমরা কি করবো, এস দিব, ঠিক আছে। এরপর দ্বিতীয় শক্তি স্তর যেটা, দ্বিতীয় শক্তি স্তরের জন্য আমাদের এর মান কত হবে, 2 হবে। আর 2 নম্বর শক্তি স্তরে আমাদের উপস্তর কয়টি থাকবে, 2টি। আর 2টি কি কি, একটা থাকবে এস আর একটা থাকবে পি। 3 নম্বর শক্তি স্তর যেটা, এখানে উপস্তর কয়টা থাকবে, মানে 3টা উপস্তর মিলিত হয়ে 3 নম্বর শক্তি স্তরটা তৈরি হবে। আর ওটা আমাদের কাছে কি কি, 3টি থাকবে, একটা হচ্ছে এস, একটা পি, একটা ডি। আর 4 নম্বর শক্তি স্তর যেটা, এই যে 4 নম্বর শক্তি স্তরটার মধ্যে 4টা উপস্তর থাকবে। ওই 4টা কি কি, একটা হচ্ছে এস, একটা পি, একটা ডি, একটা এফ। এখন কথা হচ্ছে যে কি, যদি এরকমই থাকে তাহলে আমরা কিভাবে এগুলোকে সাজাবো, এই সাজানোটা কিভাবে হয় সেটাই দিয়ে খেয়াল করো একটু। তো আমি এটাকে এখানে আবার একটু নিয়ে আসি, আমাদের এটা কপি, আর এখানে পেস্ট করে দিই, ছোট করে নিই। এখন এদিকে খেয়াল করো, তোমার কাছে 1 নম্বর শক্তি স্তরের মধ্যে একটা এস উপস্তর থাকে। তা আমরা কি বলতে পারি, এটাকে আমি কিভাবে লিখতে পারি, যে 1 নম্বর শক্তি স্তরের এস উপস্তর, আমরা এভাবে লিখতে পারি। আর যখন 2 নম্বর শক্তি স্তরে যাব তখন সেখানে এস থাকবে আর কি থাকবে, পি থাকবে। এটাকে আমরা এভাবে লিখতে পারি যে 2 নম্বর শক্তি স্তরের এস উপস্তর আর 2 নম্বর শক্তি স্তরের পি উপস্তর। এরপর যখন আমরা 3 নম্বর শক্তি স্তরে যাব তখন সেখানে আমরা 3টা উপস্তর পাবো, এস পাবো, পি পাবো আর ডি পাবো। তো আমরা লিখতে পারি এখানের মধ্যে যে 3 নম্বর শক্তি স্তরের এস আর 3 নম্বর শক্তি স্তরের পি, 3 নম্বর শক্তি স্তরের ডি। যখন 4 নম্বর শক্তি স্তরের মধ্যে আমরা যাব তখন আমরা এখানের মধ্যে কি পাবো, এস থাকবো, পি পাবো আর ডি পাবো, আর কত পাবো, এফ পাবো।
তাহলে আমরা কিভাবে সাজাবো? 4 নম্বর শক্তি স্তরের S, 4 নম্বর শক্তি স্তরের P, 4 নম্বর শক্তি স্তরের D আর 4 নম্বর শক্তি স্তরের F, এভাবে আমরা সাজাবো। ঠিক আছে, এখন এগুলো যদি আমরা বুঝি তো একটা জিনিস আমরা কি বলছিলাম আগে, ইলেকট্রন কোথায় থাকে? ইলেকট্রন থাকে উপস্তরে। এখন মনে আছে আমরা একটা সূত্র দেখছিলাম যে এখানের মধ্যে যে 2n স্কয়ার, ওই হিসেবে n এর মান যদি 1 হয় প্রথম শক্তি স্তর মানে k না, এটা হচ্ছে আমাদের কাছে প্রথম শক্তি স্তর, এটা হচ্ছে যে k, এটার জন্য n এর মান কত? n এর মান হচ্ছে 1। এখানে কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2টি ইলেকট্রন থাকতে পারে। আবার যখন 2 নম্বর শক্তি স্তরে যাব ওখানে আমাদের কাছে কি বলবো, k এর পর এখানে এটা l, তো 2 নম্বর শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে? 2 নম্বর শক্তি স্তরে এখানের মধ্যে 8টি ইলেকট্রন থাকে, তাহলে n এর মান হচ্ছে এখানের মধ্যে 2 আর ইলেকট্রন হচ্ছে এখানের মধ্যে 8টি ইলেকট্রন। সিমিলারলি 3 নম্বর শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকে? যেটা 3 নম্বর, এটা হচ্ছে আমাদের কাছে l। তো আমরা কি জানি এখানের মধ্যে ইলেকট্রন যেটা 2 নম্বর শক্তি স্তরে থাকে 2টা, 3 নম্বর শক্তি স্তরে থাকে কয়টা? 8টা, আর সরি 2 নম্বর শক্তি স্তরে 8টা, 3 নম্বরে কয়টা থাকে? 18টা। আর 4 নম্বর শক্তি স্তরের মধ্যে যেটাকে আমরা kl, সরি এটা হচ্ছে m, যেটাকে আমরা n বলে জানি, এখানে কয়টা ইলেকট্রন থাকে? 32টা। এখন এই জিনিসগুলো, এই যে প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 8টা, তৃতীয় শক্তি স্তরে 18টা, এগুলো কি আমরা এদের সাহায্যে প্রুফ করতে পারবো? এখন দেখো তো আসলে প্রুফ করা যায় কিনা। তার আগে একটা কথা বলে দিই, S এর মধ্যে সর্বোচ্চ ইলেকট্রন থাকবে 2টি, এর বেশি থাকতে পারবে না, এর কম থাকতে পারবে। P এর মধ্যে সর্বোচ্চ ইলেকট্রন থাকবে এখানের মধ্যে 6টি, আর D এর মধ্যে সর্বোচ্চ ইলেকট্রন থাকবে 10টি, মানে 4টা 4টা করে বারবার আর কি। আর F এর মধ্যে সর্বোচ্চ ইলেকট্রন থাকবে 14টি। তো এগুলো আমরা একটু পাশে রেখে দিই, আমাদের এগুলো কাছে থাকবে। এখন আসি আমরা এখানের মধ্যে 1 নম্বর শক্তি স্তরে আমরা উপস্তর পাবো কয়টা? একটা। S এর মধ্যে কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2টা। তো পাই গেছি না 1 নম্বর শক্তি স্তরে 2টা ইলেকট্রন। তো 2 নম্বরটাতে আসি, 2 নম্বরটার মধ্যে কি কি থাকতে পারে? 2 এর মধ্যে S থাকবে আর কত থাকবে? P থাকবে। S এর মধ্যে সর্বোচ্চ ইলেকট্রন 2টি, P এর মধ্যে সর্বোচ্চ ইলেকট্রন 6টি। তাহলে দেখো তো এই যে 2 নম্বর শক্তি স্তর যেটা, এখানে টোটাল কয়টা ইলেকট্রন থাকতেছে? 8টা। ঠিক আছে, তো 3 নম্বর শক্তি স্তরে আসে, 3 নম্বর শক্তি স্তরের মধ্যে S থাকবে, 3 নম্বরে P থাকবে, 3 নম্বরে D থাকবে। আমরা জানি কয়টা ইলেকট্রন থাকে? 18টা ইলেকট্রন থাকে। ওই হিসাবে আমাদের কাছে S এর মধ্যে সর্বোচ্চ 2টা থাকতে পারে, P এর মধ্যে সর্বোচ্চ 6টা থাকতে পারে, D এর মধ্যে 10টা থাকতে পারে। দেখো তো 18টা হয়েছে কিনা। এই যে 3 নম্বর শক্তি স্তর যেটা, 3 নম্বর শক্তি স্তরের মধ্যে এই যে উপস্তরে, প্রথম উপস্তরে 2টা, দ্বিতীয় 6টা আর এখানে 10টা, তাহলে এখানের মধ্যে 18টা। সিমিলারলি তুমি যখন 4 নম্বর শক্তি স্তরে যাবা তখন দেখবা যে এখানে কয়টা পাবা? আসলে এখানের মধ্যেও তুমি কয়টা পাবা? 4 এর S, 4 এর P, 4 এর মধ্যে D আর 4 এর মধ্যে F তো আছে। তাহলে এখানের মধ্যে কত কত হবে? 2টা, 6টা আর এখানে কয়টা? 10টা, এখানে 14টা। এখন তুমি হিসাব করো, এখানে দেখো যে 4 নম্বর শক্তি স্তর যেটা, ওখানের মধ্যে এখানে আসছে কয়টা? তোমার কাছে এখানে এর দেখো এখানে তোমার কাছে 20 আর সরি 10 আর এই 10 মিলে 20 আর 20 আর এখানে 2 মিলে কত আসবে? এখানে সরি মিস্টেক হয়ে যাচ্ছে, এখানের মধ্যে এটা হচ্ছে 20, 20 আর 10 30, 30 আর 2 32। তার মানে আমাদের কাছে এই অ্যারেঞ্জমেন্টটা ঠিক আছে। ঠিক আছে, তো এখন আমরা এতটুকু দেখলাম যে হ্যাঁ, যে একটা পরমাণুর ক্ষেত্রে প্রথম শক্তি স্তরে, সরি 1 নম্বর প্রথম শক্তি স্তরে একটা উপস্তর থাকে, আর 2 নম্বর শক্তি স্তরে 2টা উপস্তর থাকে, 3 নম্বর শক্তি স্তরে 3টা উপস্তর থাকে। আর কিভাবে রিপ্রেজেন্ট করা হয়? এভাবে রিপ্রেজেন্ট করা হয়। 4 নম্বর শক্তি স্তরে 4টা উপস্তর থাকে, কিভাবে রিপ্রেজেন্ট করা হয়? এভাবে রিপ্রেজেন্ট করা হয়। এখন কথা হচ্ছে দেখি যে আমরা যে ইলেকট্রন বিন্যাস করব, কিছু মৌলের ইলেকট্রন বিন্যাস করি। ঠিক আছে, তো তার আগে আমরা কিছু রুলস জেনে নিই। আমরা কিছু রুলস জানি, ওই রুল অনুসারে আমরা ইলেকট্রন বিন্যাস করব। তাহলে রুলস ফর অ্যারেঞ্জমেন্ট অফ ইলেকট্রন। তাহলে ইলেকট্রন বিন্যাসের কিছু রুলস আছে, সেগুলো আমরা দেখে নিই। 1 নম্বর রুলস হচ্ছে যে কি, যে ইলেকট্রন সবসময় নিম্ন শক্তি স্তরে আগে যাবে, তারপর উচ্চ শক্তি স্তরে যাবে। তাহলে ইলেকট্রন মনে করো তোমার কাছে, সাপোজ ধরে নাও যে তোমার কাছে এটা হচ্ছে নিম্ন শক্তি স্তর আর এটা হচ্ছে কোন শক্তি স্তর? উপশক্তি স্তর। তাহলে ইলেকট্রন আগে যাবে নিম্ন শক্তি স্তরে, তারপর যাবে উচ্চ শক্তি স্তরে। ঠিক আছে, কখনো নিম্ন শক্তি স্তর ফিল আপ না করে উচ্চ শক্তি স্তরে যাবে না। তাহলে 1 নম্বর রুলস কি, ইলেকট্রন আগে নিম্ন শক্তি স্তরে যাবে, তারপর উচ্চ শক্তি
স্তরে যাবে, আগে নিম্ন শক্তি স্তরে যাবে, তারপর কোথায় যাবে? উচ্চ শক্তি স্তরে যাবে। 2 নম্বর রুলস কি? 2 নম্বর রুলস হচ্ছে যে কি, আমরা যে উপশক্তি স্তরগুলো দেখছিলাম না, এই উপশক্তি স্তরগুলো, এই উপশক্তি স্তরগুলো তখনই স্থিতিশীল থাকবে যখন এটা অর্ধপূর্ণ বা পরিপূর্ণ থাকবে। তাহলে উপশক্তি স্তরগুলো শক্তি স্তর না বলে আমরা পরমাণু বললে বেশি বেটার হয়। একটা পরমাণু তখনই স্থিতিশীল থাকবে যখন উপশক্তি স্তরগুলো কিভাবে থাকবে? অর্ধপূর্ণ বা, এখন লাইফের মধ্যে সবাই তো স্থিতিশীলতা চায় না, কারণ সবাই চায় টাকা পয়সা কামা, বিয়ে টিয়ে করি, একটা সুখী পরিবার চায়, সবাই চায় স্টেবল হয়ে যায়, মানে একটু শান্তিতে থাকতে চায় আর কি। তো পরমাণুগুলো শান্তিতে থাকতে চায়। এখন এটা মানে কি, যে পরমাণুগুলো কখন শান্তিতে থাকবে? যখন ওদের উপশক্তি স্তর যেগুলো আছে, উপশক্তি স্তর, হ্যাঁ, এই উপশক্তি স্তরগুলো যখন অর্ধপূর্ণ থাকবে, অর্ধপূর্ণ উপশক্তি স্তর অর্ধপূর্ণ বা পরিপূর্ণ থাকলে, পরিপূর্ণ, যখন অর্ধপূর্ণ বা পরিপূর্ণ থাকবে তখনই ওরা স্থিতিশীল থাকবে। এর মানে কি, উপশক্তি স্তর হচ্ছে S, P, D, F, ঠিক আছে, এই 4টা উপশক্তি স্তর। তো এখন কথা হচ্ছে যখন অর্ধপূর্ণ থাকবে, তার মানে S এর মধ্যে থাকবে 1টা, আর P এর মধ্যে কয়টা থাকবে? 6টা থাকতে পারে, আর অর্ধেক হলে 3টা থাকবে। আর D এর মধ্যে 10টা থাকতে পারে, অর্ধেক হলে কয়টা থাকবে? 5টা থাকবে। আর F এর মধ্যে 14টা থাকতে পারে, অর্ধেক হলে 7টা থাকবে। আর পরিপূর্ণ মানে কি? পরিপূর্ণ মানে হচ্ছে S এর মধ্যে থাকবে 2টা, P এর মধ্যে থাকবে 6টা, D এর মধ্যে 10টা, আর F এর মধ্যে 14টা। তাহলে যদি কোনো পরমাণুর উপশক্তি স্তরগুলো এরকম ফরম্যাটে বা এই ফরম্যাটে থাকে, তখনই কি থাকবে? পরমাণুগুলো স্থিতিশীল থাকবে। পরমাণু কি থাকবে? পরমাণু স্থিতিশীল থাকবে। এখানের মধ্যে পরমাণু স্থিতিশীল, এখানে বানান হয়েছে কিনা মনে হয় এটা স্বীকার হবে, সমস্যা নেই। তাহলে একটা পরমাণু কখন স্থিতিশীল থাকে বুঝে আসছে। এখন আমরা একটা যে নীতি শিখবো, তা আমরা একটা জিনিস শিখছিলাম না, যে প্রথম রুলস কি ছিল? আগে নিম্ন শক্তি স্তরে যাবে, তারপর উচ্চ শক্তি স্তরে যাবে। এই প্রথম রুলসের জন্য আমরা একটা নীতি শিখবো, যেটা হচ্ছে আউফবাউ নীতি। আবার আউফবাউ নীতি না, হ্যাঁ, আউফবাউ নীতি। কি নীতি? আউফবাউ নীতি। তো আমরা প্রথম রুলস কি জানি, যে ইলেকট্রন আগে নিম্ন শক্তি স্তরে প্রবেশ করে, তারপর উচ্চ শক্তি স্তরে প্রবেশ করে। এখন কোনটা নিম্ন শক্তি স্তর, কোনটা উচ্চ শক্তি স্তর, সেটাই আমরা কিভাবে বুঝবো? আমরা এই নীতির সাহায্যে বুঝবো। এই নীতি হচ্ছে N+N নীতি। কি নীতি? N+L নীতি। এখন N কি মিন করে আর L কি মিন করে? তো মনে করো তোমার কাছে কি, যে এখানে আমরা এটা নিয়ে আসি, আবার আমাদের এই জিনিসটা নিয়ে আসি, তাহলে এখানে আনার পর আমরা কি দেখতে পাবো? এটা পেস্ট করে ফেলি এখানের মধ্যে। এখন আউফবাউ নীতি কি? এদিকে দেখো, আউফবাউ নীতি। তো আউফবাউ নীতি হচ্ছে এখানের মধ্যে, এখানে তোমার কাছে যেটা সেটা হচ্ছে যে কি, যে তোমার এই যে N+N নীতি মানে কি? এদিকে দেখো, N মানে প্রধান শক্তি স্তর মিন করে। কি মিন করে? প্রধান শক্তি স্তর। তাহলে প্রধান শক্তি স্তর যদি মিন করে, তাহলে N এর মান কত কত হতে পারে? N এর মান প্রথম শক্তি স্তর হলে 1, 2 নম্বর শক্তি স্তর যদি হয় তাহলে 2 হবে, আর 3 নম্বর শক্তি স্তর হলে 3 হবে, 4 নম্বর শক্তি স্তর হলে এখানে কত হবে? 4 হবে, 5 নম্বর হলে 5 হবে। এটা হচ্ছে N এর মান। এখন L এর মানটা আসলে কি? L এর মান, L ইন্ডিকেট করে উপশক্তি স্তর, উপশক্তি স্তর। এখন উপশক্তি স্তরগুলো কি কি হতে পারে? এখানে হতে পারে S, হতে পারে P, হতে পারে D, হতে পারে F। এখন যদি যদি এখানে S উপশক্তি স্তর হয়, তখন L এর মান যেটা, L এর মানটা আমরা 0 নিব। যখন তোমার কাছে এখানের মধ্যে P উপশক্তি স্তর হবে, তখন মানটা নিব 1। যখন D উপশক্তি স্তর হবে, মানটা নিব এখানের মধ্যে 2। যখন F উপশক্তি স্তর হবে, মানটা নিব এখানের মধ্যে 3। আর এগুলো মানে কি? এদিকে খেয়াল করো। মনে করো তোমাকে জিজ্ঞেস করা হলো যে কি, যে ভাই 1 নম্বর 1sটা বেশি উচ্চ শক্তি স্তর নাকি 2sটা উচ্চ শক্তি স্তর? তাহলে কোনটা উচ্চ শক্তি স্তর, এটা নাকি এটা? এখন 2s যে উচ্চ শক্তি স্তর, আমরা কিভাবে বুঝবো? N+L এর মান যার বেশি সেটা হচ্ছে উচ্চ শক্তি স্তর, আর N+L এর মান যার কম সেটা হচ্ছে নিম্ন শক্তি স্তর। ঠিক আছে, এখন আমরা চেক করে দেখি যে আসলে 1s এর জন্য কত। তাহলে 1s এর জন্য আমি যদি কি হিসাব করি, N+L এর মান হিসাব করতে যাই, এখানে N এর মান কত হবে? N এর মান হবে এখানের মধ্যে 1। আর উপশক্তি যদি আমি এখানে চিন্তা করি, L এর মানটা নিতে যাই, L মিন করে উপশক্তি স্তর, আর উপশক্তি স্তর এখানের মধ্যে S, তাহলে S এর মান কত হবে এখানের মধ্যে? 0। তাহলে অ্যান্সার কত আসতেছে? এখানে 1 আসতেছে। এবার 2s এর জন্য আসি এখানে, তো 2s এর ক্ষেত্রে কত হবে? যদি N+L এর মান বের করতে যাই, N এর মান কি মিন করে? প্রধান শক্তি স্তর, আর এখানে প্রধান শক্তি স্তর 2, আর L মিন করে উপশক্তি স্তর, উপশক্তি স্তর হচ্ছে এখানের মধ্যে S,
এই মানটা হবে এখানে কত, এই মানটা হবে 2 প্লাস 0, তার মানে এখানে কত আসবে 2 আসবে। যেহেতু 2s এর জন্য মান আসতেছে 2 আর 1s এর জন্য মান আসতেছে 1, অতএব 2s টা হচ্ছে উচ্চ শক্তি স্তর আর 1s টা হচ্ছে নিম্ন শক্তি স্তর। তো সেজন্য আগে ইলেকট্রন যাবে এখানে, তারপর যাবে এখানে। এরপর আমরা আরেকটা কাজ করি, এখানের মধ্যে তোমাকে বলা হলো যে কি, যে এখানের মধ্যে ভাই 3d বড় নাকি, সরি 3d, এখানের মধ্যে 3d বড় নাকি 4s বড়, কোনটা বড় এই দুইটার মধ্যে, এখানে আমাদের একটু জানা উচিত। এখন 3d বড় নাকি 4s বড় আমরা কিসের সাহায্যে চেক করব, আমরা আউটবাউন্ড নীতির সাহায্যে। তাহলে আমরা 3d এর জন্য যে কাজটা করব, আমরা n প্লাস l এর মানটা বের করব। তাহলে এখন এখানের মধ্যে প্রধান শক্তি স্তর কি মিন করে, আমাদের কাছে n মিন করে প্রধান শক্তি স্তর, যেটা হবে 3, আর l কি মিন করে এখানের মধ্যে d মিন করে, d হচ্ছে উপশক্তি স্তর, আর d এর জন্য মান কত আসে, d এর জন্য মান আসে এখানের মধ্যে 2। এখন আমি যদি এখানে লিখি তাহলে কত হবে, এখানের মধ্যে n এর মান হচ্ছে 3, d এর মান হচ্ছে এখানের মধ্যে 2, অ্যান্সার আসতেছে 5। এরপর 4s এ আসি, যদি 4s এর মধ্যে এখানের মধ্যে আসে আমি কত পাবো, এখানের মধ্যে n প্লাস l। এই ক্ষেত্রে আমাদের প্রধান শক্তি স্তর কত, 4, তাহলে n এর মান হবে 4, আর l মিন করে উপশক্তি স্তর, আর উপশক্তি স্তর এখানের মধ্যে s, তাহলে s এর মান নিবে এখানে 0। তাহলে এখানে কত আসবে আমাদের, এখানে আসবে যে 4 প্লাস 0, তাহলে কত আসতেছে এখানে 4। সুতরাং এখানের মধ্যে 4s যেটা, এটা নিম্ন শক্তি স্তর, আর 3d যেটা সেটা কি উচ্চ শক্তি স্তর। তাহলে আগে ইলেকট্রন 4s এ যাবে, তারপর কোথায় যাবে, 3d তে যাবে। এখন এইটার একটা সুন্দর একটা নিয়ম আছে, নিয়মটা হচ্ছে মনে আছে আমরা অষ্টক নীতি বলে একটা কথা পড়ছিলাম, অষ্টক নীতি। তো ওই হিসেবে যদি তুমি কার ইলেকট্রন বিন্যাস করতে চাও, যদি ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে চাও, ক্যালসিয়াম এর ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে, আমরা ওই ডায়াগ্রামের সাহায্যে দেখবো, প্রধান শক্তি স্তরে দেখবো। তো প্রধান শক্তি স্তর যদি ইলেকট্রন বিন্যাসটা করতে যাই, এটা হচ্ছে তোমার কাছে প্রথম শক্তি স্তর, সরি এটা নিউক্লিয়াস, এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, এটা হচ্ছে তৃতীয় শক্তি স্তর, আর এটা হচ্ছে চতুর্থ শক্তি স্তর। এখন একটা জিনিস খেয়াল করো, ক্যালসিয়াম হচ্ছে 20 নম্বর, প্রথম শক্তি স্তরে চলে যাবে 2টা ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে চলে যাবে 8টা ইলেকট্রন, এখানে 8টা ইলেকট্রন এখানের মধ্যে চলে গেল। তাহলে প্রথম শক্তি স্তরে চলে গেছে 2টা, তাহলে আমরা কি বলতে পারি ইলেকট্রন বিন্যাস অনুসারে, প্রথম শক্তি স্তরের জন্য 1s2, আর দ্বিতীয় শক্তি স্তরের জন্য কি বলতে পারি 2s2, আর 2p কত 6। 3 নম্বর শক্তি স্তরে যদি আমি যাই, একটু ভালো মতো ফোকাস করো, যদি 3 নম্বর শক্তি স্তরে যাই, তাহলে এখন আমার কাছে দেখো ছিল 20, আমি এখানের মধ্যে দিছি কয়টা, 10টা দিয়ে দিছি, আমার কাছে আর 20টা ইলেকট্রন বাকি আছে, সরি আর 10টা ইলেকট্রন বাকি আছে। এখন এই 10টা ইলেকট্রনকে আমি 3 নম্বর শক্তি স্তরে দিয়ে দিব। এখন একটু ভালো মতো ফোকাস করো, এখানের মধ্যে 3 নম্বর শক্তি স্তরে আমি ইলেকট্রন দিলাম 8টা, তো 8টা যদি দেই, এখানে 2টা 4টা 6টা, এ হচ্ছে 8টা। এখন ইলেকট্রন বিন্যাসটা কিরকম হবে একটু চিন্তা করে দেখো তো, 3s2, 3p6, 3 নম্বর শক্তি স্তরে আরেকজন আছে 3d। এখন 4 নম্বরটা একটু আসো, এখানে দেখো 4 নম্বর শক্তি স্তরে যদি আমি যাই, এখানে 4s, 4p, 4d, আর কত 4f না। এখন আমাকে একটা কথা বলো, আমি যদি বাকি যে 2টা ইলেকট্রন আমার কাছে আছে, যদি আমি 3 নম্বর শক্তি স্তরে 10টা দিতে চাই, তাহলে 8টার পর এখানে আরো 2টা দিয়ে দিতে হবে না। আর ওই 2টা ইলেকট্রন কোথায় যাবে, ডাইরেক্ট ডিতে যাবে না। এখন আমার কাছে ডিটা কি উচ্চ শক্তি স্তরে আছে, তো কি 4sটা উচ্চ শক্তি স্তর, তাহলে 4s 3dটা হচ্ছে উচ্চ শক্তি স্তর এখানের মধ্যে। তাহলে আগে কি ইলেকট্রন এখানের মধ্যে যাবে নাকি 4s এর মধ্যে ইলেকট্রন যাবে, আগে ইলেকট্রন যাবে এখানের মধ্যে 4s এ, তাহলে এই যে এখানের মধ্যে 2টা ইলেকট্রন চলে যাবে। তো এখন দেখো তো, যে অষ্টক নীতি অনুসারে 3 নম্বর শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকতেছে, 8টা। এই যে এই কারণে এখানের মধ্যে 8টা ইলেকট্রন থাকে, আর এখানে 3d তে যাওয়ার আগে কোথায় চলে যায়, 4s এ চলে যায়। বাকি 2টা ইলেকট্রন কোথায় চলে যাবে, তাহলে বাকি 2টা ইলেকট্রন চলে যাবে 4 নম্বর শক্তি স্তরে চলে যাবে এখানের মধ্যে। এখন যদি আমরা ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাসটা দেখি, তাহলে 1s2, আর 2 নম্বর শক্তি স্তরে 2s, 2p6, 3 নম্বর শক্তি স্তরে 3s2, 3p6, আর 3d তে না গিয়ে আগে কোথায় চলে গেছে, 4s 2টা চলে গেছে। এই হচ্ছে আমাদের কাছে যে অষ্টক নিয়ম মেনে চলে, মানে যে অষ্টক নীতি অনুসারে 3 নম্বর শক্তি স্তরে অষ্টক পূর্ণ করার পর বাকি 2টা ইলেকট্রন কোথায় চলে যাবে, 4 নম্বর শক্তি স্তরে চলে যাবে। কেন চলে যাবে, কারণ 3d উচ্চ শক্তি স্তর আর 4s নিম্ন শক্তি স্তর। আমি এখানে বারবার শক্তি স্তর ইউজ করতেছি, আমার মনে হয় যে শক্তি স্তর কথাটা ব্যবহার না করে যদি আমি এখানে উপশক্তি স্তর বলি, তাহলে বেশি বেটার হয়। 3d, d তো উচ্চ শক্তি উপশক্তি স্তর, তাহলে 3d মানে 3 নম্বরের উপশক্তি স্তরটা, ওটা বললে মনে হয় বেশি বেটার হয়। কেন জানি তোমাদের বই 3d উপশক্তি কনফিউশন ফ্রি, বাইরে ওখানে না যাই, এতটুকু বুঝে আসছে।
এখন চলো আমরা কিছু পরমাণুর ইলেকট্রন বিন্যাসগুলো করি। এটা তো আমরা একটু বেসিক ফিল নেওয়ার ট্রাই করছি যে ইলেকট্রন বিন্যাসটা কিভাবে হয়, বাট আসলে আমরা ইলেকট্রন বিন্যাস এইভাবে করব না। আমরা কিভাবে ইলেকট্রন বিন্যাস করব, মনে করো কি যে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস, সোডিয়াম কত নম্বর, 11 নম্বর। তাহলে ইলেকট্রন বিন্যাস করলে কত আসবে, 1s2 2s2 2p6, 10টা চলে গেছে। 3 নম্বর শক্তি স্তরে কয়টা থাকবে, একটা থাকবে। এরপর মনে করো এখানের মধ্যে কি দেওয়া আছে তোমার কাছে, মনে করো যে কি যে এখানে পটাশিয়াম, তাহলে পটাশিয়াম কত নম্বর, 19 নম্বর। তো এখানে কত আসবে, 1s2 2s2 2p6 3s2 3p6। 3d তে যাওয়ার আগে কোথায় চলে যাবে, 4s এ চলে যাবে। এখন দেখি তো এখানে কয়টা ইলেকট্রন আসছে, এখানে তোমার কাছে ইলেকট্রন আসছে টোটাল 18টা, বাকি থেকে একটা দিয়ে দিব আমরা এখানের মধ্যে। এরপর আমি স্ক্যান্ডিয়াম নেই, যদি স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করি, স্ক্যান্ডিয়াম হচ্ছে 21 নম্বর। তো এখানে 1s2 2s2 2p6 3s2 3p6। 3d তে যাওয়ার আগে কোথায় চলে যাবে, 4s এ চলে যাবে 2টা। এখন দেখো তো এখানে কয়টা গেছে, এখান থেকে এতটুক পর্যন্ত তোমার কাছে 20টা ইলেকট্রন, এখানে তোমার কাছে 10টা, আর এখানে 18টা, আর এই দুটো মিলে কয়টা, 20টা। বাকি একটা ইলেকট্রন আছে না, এখন ওই একটা ইলেকট্রন কোথায় চলে আসবে, 3d তে চলে আসবে। এই ছিল আমাদের কাছে আউফবাউ নীতি অনুসারে নীতি। কোন নীতি অনুসারে, N+L নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে, এটা কোন নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাস, আউফবাউ নীতি অনুসারে। বাট এই নীতির কিছু ব্যতিক্রম ঘটে, আর ব্যতিক্রম যে ঘটে ওখান থেকে আমাদের কিন্তু কোশ্চেন আসে। এখন এই নীতির ব্যতিক্রমটা আসলে কি সেটা আমরা দেখি। একটা কোশ্চেন আসে প্রায় সময় যে কপারের, এই যে কপার এর ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস, কপারের ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস। এখন কপারের ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস, এই কথাটার মানেই বা কি, এই কথাটার মানে হচ্ছে যে কি যে এটা ডিরেক্ট ওই যে N+L নীতি, যেটা আউফবাউ নীতি, হ্যাঁ ওই আউফবাউ নীতি আসে মেনে চলবে না। এখন সেই ব্যতিক্রম কিছু দেখাবে। ব্যতিক্রম কিছু আসলে মানে কি, মানে হচ্ছে তোমার কাছে দেখো একটু কপারের ক্ষেত্রে এই নীতি অনুসারে আমরা ইলেকট্রন বিন্যাস করি। কপার হচ্ছে এখানের মধ্যে 29 নম্বর। তাহলে যদি এই নীতি অনুসারে আমরা ইলেকট্রন বিন্যাসটা করি তাহলে কত আসবে, এখানে 1s2 2s2 2p6 3s2 3p6। 3d তে যাওয়ার আগে কোথায় চলে যাবে, 4s এ চলে যাবে। এখন 4s এ কয়টা যাবে, 2টা। দেখি তো কয়টা ইলেকট্রন গেছে টোটাল এখানের মধ্যে, এখানে হচ্ছে তোমার কাছে এটা হচ্ছে 10টা, আর এই 2টা মিলে 8টা মিলে 18টা, আর 20টাই গেছে। আরো কয়টা ইলেকট্রন, 9টা ইলেকট্রন আছে। তো আউফবাউ নীতি অনুসারে 9টা এখানে চলে আসবে। বাট আমরা একটা রুলস জানি যে সবাই চাই ল্যাপের মধ্যে স্থিতিশীল থাকতে। এখন পরমাণু তো স্থিতিশীল থাকারই চেষ্টা করবে না, যদি স্থিতিশীল না থাকে সে যেভাবে থাকলে বা যে ব্যবস্থা গ্রহণ করলে সে স্থিতিশীল থাকবে, সে ওই ব্যবস্থাই গ্রহণ করবে। এখন একটা জিনিস চিন্তা করো, এখানের মধ্যে আমরা একটা নীতি পড়ছিলাম যখন ইলেকট্রন বিন্যাস করছিলাম, তখন আমাদের কি ছিল যে ইলেকট্রন আগে নিম্ন শক্তি স্তরে যাবে, দেন উচ্চ শক্তি স্তরে যাবে। আর 2 নম্বর কথা কি ছিল, একটা পরমাণু তখনই স্থিতিশীল থাকবে যখন উপশক্তি স্তরগুলো হয় পরিপূর্ণ থাকবে, না হয় অর্ধপূর্ণ অবস্থায় থাকবে। তাহলে পরিপূর্ণ থাকলেও স্থিতিশীল, আর অর্ধপূর্ণ থাকলেও স্থিতিশীল। এখন এই কপারেট যখন ইলেকট্রন বিন্যাসটা করছি আমরা আউফবাউ নীতি অনুসারে, হ্যাঁ আউফবাউ নীতি অনুসারে যখন ইলেকট্রন বিন্যাসটা করছি, 4s এ কয়টা চলে আসছে, 2টা চলে আসছে। আর 3d এর মধ্যে কয়টা চলে আসছে, 9টা চলে আসছে। তো 4s এর মধ্যে যেহেতু 2টা, এটা পরিপূর্ণ না, কারণ s এর মধ্যে সর্বোচ্চ 2টা থাকতে পারে, অতএব এটা পরিপূর্ণ। কিন্তু 3d যেটা, এটা কি পরিপূর্ণ অবস্থায় আছে, কারণ 10টা থাকতে পারতো, অর্ধপূর্ণ অবস্থায় আছে। আচ্ছা, এখন এখানে এটা পরিপূর্ণ অবস্থাতেও নাই, অর্ধপূর্ণ অবস্থাতেও নাই। তো আমরা আরেকটা কাজ করি, এখানের মধ্যে যেই কাজটা করি সেটা হচ্ছে কপার 19, আমরা ইলেকট্রন বিন্যাসটা এভাবে করি, 1s2 2s2 2p6 3s2 3p6 আর 3d, আর এখানের মধ্যে এই যে 3d, আর এখানের মধ্যে 4s, মনে করো এই যে 4s। এখন আমি এই যে 4s থেকে একটা ইলেকট্রন এখানে নিয়ে আসি, তাহলে এখানে কয়টা ইলেকট্রন হয়ে যাবে, 10টা হয়ে যাবে। আর s এ কয়টা হয়ে যাবে, একটা। এখন একটা জিনিস এদিকে খেয়াল করো, 3d এটা পরিপূর্ণ অবস্থায় আছে, আর 4s এটা অর্ধপূর্ণ অবস্থায় আছে। তাহলে এখানে পরিপূর্ণ, এখানে অর্ধপূর্ণ, আর এখানের মধ্যে এটা হচ্ছে পরিপূর্ণ, এটা হচ্ছে না পরিপূর্ণ না অর্ধপূর্ণ। তাহলে এই স্ট্রাকচারটা, এই বিন্যাসটা বেশি স্টেবল নাকি এই নিচের বিন্যাসটা বেশি স্টেবল, নিচের বিন্যাসটা বেশি স্টেবল। এখন এই যদি এমনটাই যদি হয়, সে কি এই রুল মেনে চলতেছে, এই রুল সে মেনে চলতেছে না, সে কোন নীতি মেনে চলতেছে, স্থিতিশীলতা নীতি। সে বলে যে না আমার স্থিতিশীল দরকার, আমার রুল দরকার নেই, রুল দেখে লাভ নেই, কারণ রুল দেখলে আমি আর স্থিতিশীল থাকতে পারতেছি না, আর রুল ছাড়া ভালোই স্থিতিশীল থাকতে পারতেছে। তাহলে সে একটু ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস দেখায়। আর এটা তোমাদের খ নম্বরে আসে, অথবা গ নম্বরে 3 নম্বরের জন্য বা 2 নম্বরের জন্য এসে দেখে।
এরকম কপারের ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস, আরেকটা মনে হয় ক্রোমিয়ামের জিজ্ঞেস করে যে ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস। তো যখনই ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস এই কথাটা বলা হবে, তার মানে ওরা n+l নীতি মেনে চলবে না। ওরা কোন নীতি মেনে চলবে? ওদের নিজের স্থিতিশীলতা নীতি মেনে চলবে। কিভাবে অর্থপূর্ণ আর পরিপূর্ণ রাখা যায় সেই চিন্তা করবে। এই হচ্ছে আমাদের কাছে মোটামুটি ইলেকট্রন বিন্যাস নিয়ে পড়ালেখা।